একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করতে গেলে কতগুলা ব্যাকলিঙ্ক দরকার এবং ওই ব্যাকলিঙ্কিংয়ের প্ল্যান আমরা কিভাবে সাজাবো। কেমন ধরেন আমরা যখন একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কস নেই তখন ওই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কস মূলত কাউন্ট করা হয় কিভাবে। ধরেন আমাদের একটা কমন ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা হলো এইটা, আইডিয়াল ইলেকট্রিশিয়ানস। এইটা দিয়ে আমি আপনাদের সহজ করে বোঝাই। দেখেন, এটা কোনো সার্বজনীন নিয়ম না যে আপনি এতগুলা ব্যাকলিঙ্ক করলেই 100% র্যাঙ্ক হয়ে যাবে। র্যাঙ্কিং ফ্যাক্টর এতটাও ইজি না। তবে শুধুমাত্র স্পেসিফিক ব্যাকলিঙ্কিংয়ের জন্য আপনারা কিভাবে ব্যাকলিঙ্ক প্ল্যান সাজাবেন। কেমন ধরেন আমার ক্লায়েন্ট বলছে যে হৃদয়, ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন এইটা হলো আমার টার্গেটেড কিওয়ার্ড এবং এই টার্গেটেড কিওয়ার্ডটা তুমি আমাকে র্যাঙ্ক করে দেখাও। তো আপনি সর্বপ্রথম কী করবেন? আপনি সর্বপ্রথম দেখবেন যে আমার যারা কম্পিটিটর আছে, যারা কী করছেন, মানে আনমিউট করে রাখছেন, যারা ভিডিও অন করে নিজের সুচেহারা দেখাচ্ছেন, তাদের সুন্দর করে বলছি যে সুন্দর করে আনমিউট করে ফেলেন। অনেক ইম্পর্ট্যান্ট ক্লাস। আজকের ক্লাস বুঝলে ব্যাকলিঙ্কসটা পানির মতো ইজি হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাসটা বুঝলে ব্যাকলিঙ্কসটা পানির মতো ইজি হয়ে যাবে। ইউ ওকে? ইয়া, আই এম গুড। ওকে ওকে। ও, I will leave it 8. Okay, cool. Cheers. ওকে, তো যে জিনিসটা বলতেছিলাম যে ব্যাকলিঙ্কিংয়ের প্ল্যানটা কীভাবে সাজাবেন, দেখেন আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথম আপনি ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড নেবেন, তার সব কিছু জাজ পড়ে শুধুমাত্র ব্যাকলিঙ্কিংয়ের জন্য আপনি কী করবেন, আপনি তার ওয়েবসাইটের জন্য এরকম একটা শিট সাজাবেন, যেটা আপনি ব্যাকলিঙ্ক প্রপোজাল করবেন যে এতগুলা ব্যাকলিঙ্ক করলে তোমার ওয়েবসাইট র্যাঙ্ক হতে পারে। তো আমরা যখন ব্যাকলিঙ্ক প্ল্যান করি তখন আমরা কি করি, ধরেন আমি ব্যাকলিঙ্ক প্ল্যান লিখলাম। লেখার পরে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা হলো টার্গেটেড ইউআরএল। তো টার্গেটেড ইউআরএল জিনিসটা কি? শুরু হয়ে গেছে সাগর ভাই, শুরু হয়ে গেছে দুষ্টামি। আমি মার্কেটিংয়ে চাকরি করতাম, বুঝছেন? একটা ঘটনা বলি। আমি মার্কেটিংয়ে চাকরি করতাম। যখন মার্কেটিংয়ে চাকরি করতাম, এখন আর দাগাদাগি করতে পারবে না, যখন মার্কেটিংয়ে চাকরি করতাম, ঠিক আছে, তখন একটা ম্যানেজার ছিল। ম্যানেজারের নাম ছিল ইউসুফ ভাই। তো ইউসুফ ভাই আমাকে একটা কথা বলছিলেন, এখনও মনে আছে। ধরেন আমার কোনো মাসে টার্গেট ফিল আপ হতো না, তো আমি সবসময় এক্সকিউজ দেখাইতাম যে ভাই ওয়েদার খারাপ ছিল, ভাই প্রোডাক্ট কম ছিল। তো তখন উনি আমাকে বলতেন যে যার সাথে হয় না রে ভাই, তার 27-এ হয় না। এটার মানে হলো যার 7 দিনে হয় নাই, তার 27 দিনেও হবে না। ঠিক আছে, চলুন, আমাদের টার্গেটেড ইউআরএল দরকার। তো হৃদয় ভাই টার্গেটেড ইউআরএল হলো যে পেজটাকে সে র্যাঙ্ক করতে চায়। ধরে নিলাম সে হোম পেজটাকে র্যাঙ্ক করতে চায়, তাহলে আমি টার্গেটেড ইউআরএল হিসেবে এইটাকে রেখে দিলাম। তারপরে আমার দরকার হলো টার্গেটেড অ্যাঙ্কর টেক্সট। এই অ্যাঙ্কর টেক্সটটাই মূলত আমরা জানব। এই অ্যাঙ্কর টেক্সট মূলত কত ধরনের হয়, ঠিক আছে? এই অ্যাঙ্কর টেক্সট মূলত কত ধরনের হয়, আপনারা আমার কথা শুনতেছেন তো? আপনারা আমার কথা শুনতেছেন? সাউন্ড ঠিকঠাক আসতেছে? সাউন্ড ঠিকঠাক আসতেছে? তো অ্যাঙ্কর টেক্সট জিনিসটা কি মূলত আগে বোঝেন। অ্যাঙ্কর টেক্সট হলো এমন একটা টেক্সট যা দিয়ে, কি আলামিন ভাই, ব্যাপারী ব্যাপারী সাহেব কেমন যাচ্ছে ব্যাপার স্যাপার? হ্যাঁ, ভাই রে ভাই। চলেন তাহলে অ্যাঙ্কর ট্যাগ জিনিসটা কি। আমরা যখন একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্কস নেই এবং ওই ব্যাকলিঙ্কসের জন্য যে ট্যাক্সটাকে ইউজ করি এইটাকে মূলত অ্যাঙ্কর টেক্সট বলা হয়। এবং যে ব্যাকলিঙ্কসগুলা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আসে আমরা ওই ব্যাকলিঙ্কসগুলাকে বলি কনটেক্সচুয়াল ব্যাকলিঙ্কস। আবার বলছি, আমরা ব্যাকলিঙ্কস নেওয়ার জন্য যে কিওয়ার্ডের উপর লিঙ্ক করি বা যে কিওয়ার্ড থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আসে আমরা এটাকে অ্যাঙ্কর টেক্সট বলি। এবং যে ব্যাকলিঙ্কগুলো অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে হয় আমরা এটাকে বলি কনটেক্সচুয়াল ব্যাকলিঙ্কস। এতটুকু ক্লিয়ার? কনটেক্সচুয়াল ব্যাকলিঙ্কস কি, অ্যাঙ্কর টেক্সট কি। এবং আজকে আমরা জানবো যে অ্যাঙ্কর টেক্সট কত ধরনের হয়, কোন ধরনের অ্যাঙ্কর টেক্সট হয়।
এখন হৃদয় ভাই অ্যাঙ্কর টেক্সটে কী করব ভাই? আমাদের দরকার হলো এই কিওয়ার্ড র্যাঙ্ক করা, সব কিওয়ার্ড এই কিওয়ার্ডের দিয়েই আমরা ব্যাকলিংস করব, সবগুলা অ্যাঙ্কর টেক্সট এগুলো করলেই তো গুগল বুঝে নেবে যে এই অ্যাঙ্কর টেক্সটটা ইম্পর্টেন্ট। বাট তখন এটা আনন্যাচারাল হয়ে যায়। যদি আপনার গুগল দেখে যে আপনার ওয়েবসাইটে শুধুমাত্র একটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমেই ব্যাকলিংস আসতেছে, তখন গুগল এটাকে স্প্যাম হিসেবে ডিটেক্ট করে এবং গুগল মনে করে যে আপনি এই কিওয়ার্ডটাকে জোর করে র্যাঙ্ক করতে চাচ্ছেন, যেটা কখনোই পসিবল না। গুগল সবসময় ন্যাচারাল জিনিসগুলোকে ভালোবাসে। তো আপনি এই ন্যাচারাল অ্যাঙ্কর টেক্সটিংটাই আজকে জানবেন। প্রথমে অ্যাঙ্কর টেক্সট জিনিসটা কি বুঝলাম। এখন হৃদয় ভাই কত ধরনের অ্যাঙ্কর টেক্সট হয়? মূলত 8 ধরনের অ্যাঙ্কর টেক্সট হয়। মনোযোগ দিয়ে দেখেন, মূলত 8 ধরনের অ্যাঙ্কর টেক্সট হয়। প্রথম যে অ্যাঙ্কর টেক্সট হয় সেই অ্যাঙ্কর টেক্সটের নাম হলো ব্র্যান্ডেড অ্যাঙ্কর। ঠিক আছে, এই টাইপস অফ অ্যাঙ্কর টেক্সট। প্রথম যে ধরনের অ্যাঙ্কর টেক্সট থাকে আমরা এটাকে বলি হলো ব্র্যান্ড অ্যাঙ্কর, মানে যে ব্যাকলিংকের জন্য আপনি তার ব্র্যান্ড কথাটা ইউজ করবেন, ব্র্যান্ড কথা। যেমন ধরেন এটা হলো আইডিয়াল ইলেকট্রিশিয়ানস, আপনি যদি আইডিয়াল ইলেকট্রিশিয়ানসটাকে এজ এ অ্যাঙ্কর হিসেবে ইউজ করেন তাহলে এটা হলো একটা ব্র্যান্ড অ্যাঙ্কর। অথবা আপনি ইউজ করলেন হৃদয় চৌধুরীটা হলো একটা ব্র্যান্ড অ্যাঙ্কর। অথবা আপনি ইউজ করলেন fiverr.com-এর ফাইভারটা হলো ব্র্যান্ড অ্যাঙ্কর। আপনি ইউজ করলেন upwork.com-এর আপওয়ার্ক, এইটা হলো ব্র্যান্ড অ্যাঙ্কর। এবং এই অ্যাঙ্করটা মূলত ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে ইমপ্রুভ করতে হেল্প করে, যেটা অফ পেজ এসইওর একটা ওয়ান অফ দ্য বেস্ট থিং। বুঝাইতে পারছি ব্র্যান্ড অ্যাঙ্কর জিনিসটা কি? সারা জীবন মনে থাকবে যে ব্র্যান্ড অ্যাঙ্কর জিনিসটা কি? ব্র্যান্ড অ্যাঙ্কর হলো যে ব্যাকলিংসটা আপনার ব্র্যান্ডিংয়ের উপর আসে বা ব্র্যান্ডের নাম থেকে আসে। অফ পেজ এসইওতে এগুলো ইন্টারভিউতেও আস করবে রে ভাই, ঠিক আছে। সেকেন্ড যেটা হলো সেটা হলো এক্স্যাক্ট ম্যাচ, ঠিক আছে। আরও একটা আছে, এটা হলো ব্র্যান্ড প্লাস কিওয়ার্ড, ঠিক আছে। ব্র্যান্ড প্লাস কিওয়ার্ড এই জিনিসটা একটু বোঝাই নেই, এটা নতুন আসছে বাট আপনারা বুঝলে ভালো। যেমন ধরেন আইডিয়াল ইলেকট্রিশিয়ানস ইলেকট্রিক সার্ভিস, হৃদয় চৌধুরীস এসইও সার্ভিস, ফাইভার্স মার্কেট প্লেসের সার্ভিস। অথবা ধরেন এইচরেফস কিওয়ার্ড জেনারেটর টুলস, অথবা কিওয়ার্ড রিসার্চ টুলস। তাহলে কিওয়ার্ড রিসার্চ টুলস একটা কিওয়ার্ড না? অথবা আপনি ধরেন নাইক রানিং শুজ, আপনি যদি দেখেন নাইক রানিং শুজটা একটা কিওয়ার্ড, বাট এইখানে সে অ্যাঙ্কর টেক্সটটাও ইউজ করছে ব্র্যান্ড অ্যাঙ্কর হিসেবে। জিনিসটা ক্লিয়ার? এটা ইউজ করা হয় না বাট জেনে রাখেন, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় ব্র্যান্ড প্লাস কিওয়ার্ড। তারপরে হলো মোস্ট ইম্পর্টেন্ট এই অ্যাঙ্কর টেক্সটটা বলা হয় এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড বলতে বোঝায় যে পেজটাকে আপনি টার্গেট করছেন ওই পেজের টার্গেটেড কিওয়ার্ডটা যদি আপনি অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করেন, যে পেজটাকে আপনি টার্গেট করছেন ওই পেজের যদি এক্স্যাক্ট কিওয়ার্ডটা আপনি এজ এ অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করেন। যদি আমি এই পেজটাকে ধরি, এটা হলো ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন, Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এটাকে পেস্ট করে দিলাম, এইটা হলো আমার এক্স্যাক্ট ম্যাচ। যদি আমি ধরলাম যে এসইও সার্ভিস, তাহলে এসইও সার্ভিসটা হলো আমার এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড। বুঝাইতে পারছি? এক্স্যাক্ট ম্যাচ মানে যেইটা আপনি টার্গেট করছেন আপনি সেটাকেই এজ এ অ্যাঙ্কর হিসেবে ইউজ করছেন। তারপরের আরও একটা টাইপ আছে, এই টাইপের অ্যাঙ্কর টেক্সটকে বলা হয় পার্শিয়াল ম্যাচ, ঠিক আছে। হৃদয় ভাই পার্শিয়াল ম্যাচ জিনিসটা কি? পার্শিয়াল ম্যাচ বলতে বোঝায় ধরেন আপনি রিলিভেন্ট কিওয়ার্ডটাকে এজ এ অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইউজ করলেন। ধরেন ক্লায়েন্ট বলতেছে আমার টার্গেটেড কিওয়ার্ড এইটা, বাট আমি চাচ্ছি আমি যেন এই কিওয়ার্ডটাকেও র্যাঙ্ক করি, লোকাল ইলেকট্রিশিয়ানস। এই যে লোকাল ইলেকট্রিশিয়ানস আছে এইটা হলো পার্শিয়াল ম্যাচ। এটা একটা কিওয়ার্ড হয় না, একাধিক কিওয়ার্ড হতে পারে। ধরেন এক্সপার্ট ইলেকট্রিশিয়ানস, এইটা আমার আরও একটা রিলিভেন্ট কিওয়ার্ড। এখন এইগুলাকে বলা হয় পার্শিয়াল ম্যাচ, মানে রিলিভেন্সি আছে, এলএসআই কিওয়ার্ড বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে আপনার টার্গেটেড কিওয়ার্ডের সাথে যায়
বাট এক্স্যাক্ট টার্গেটেড কিওয়ার্ড না, এমন কিওয়ার্ডগুলোতে মূলত বলা হয় পার্শিয়াল ম্যাচ কিওয়ার্ড। কঠিন লাগতেছে আপনাদের? মাথার উপর দিয়ে যাচ্ছে? এতটাও কঠিন না রে ভাই, সিম্পল জিনিস। আপনারা অনেক দূর পাড়ি দেওয়া আসা মাঝি, ঠিক আছে? এখন আপনারা ঝড় তুফান দেখলে ভয় পাবেন না, এখন আপনাদের কাজ পাওয়ার সময়, ঠিক আছে? পার্শিয়াল ম্যাচের পরে এই পার্শিয়াল ম্যাচটাকে অনেকে বলে রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে? আমরা রিলেটেড কিওয়ার্ড এন্ড পার্শিয়াল ম্যাচটাকে একইভাবেই ধরতে পারি, ঠিক আছে? একইভাবে ধরতে পারি। তারপরে আসে হলো দুষ্টু লিঙ্ক, আমরা যেটাকে বলি নেকেড লিঙ্ক অ্যাঙ্কর বা নেকেড অ্যাঙ্কর। হৃদয় ভাই এসইও ক্লাসে এই প্রথম পেমেন্ট পেয়ে গেছেন, এখন এসে দুষ্টু কথা বলতেছেন। নেকেড বলতে হয়, নেকেড অ্যাঙ্কর বলতে বোঝায় যে শুধুমাত্র আপনি যদি আপনার ইউআরএলটা ইউজ করেন এজ অ্যাঙ্কর টেক্সট হিসেবে, ধরেন ভিজিট দিস ওয়েবসাইট, ভিজিট www.hridoychaudhuri.com, visit www.idealelectricians.com, visit www.fiverr.com। এইটাকে মূলত বলা হয় নেকেড লিঙ্ক, ঠিক আছে? যাকে আবৃত্ত করার মতো কিছু নাই। দেখেন এই কিওয়ার্ডের নিচে কিন্তু আমরা কন্ট্রোল কে দিয়ে লিঙ্ক পেস্ট করি, ঠিক না? বাট এইটাকে কিন্তু কোনো কিছু দিয়ে আবৃত্ত করা হয় না, যার জন্য এটাকে নেকেড লিঙ্ক বলে। তারপরে আসে হলো জেনেরিক, ঠিক আছে? জেনেরিক বা ন্যাচারাল অ্যাঙ্কর খুব ইম্পর্ট্যান্ট। দেখেন আপনি আপনার কন্টেন্টের মধ্যে সিটিএ ইউজ করতেছেন, ক্লিক থ্রু রেট বলা হয়, ক্লিক থ্রু রেট না, কল টু অ্যাকশন, ঠিক আছে? কল টু অ্যাকশন, যেমন ধরেন আপনি একটা কন্টেন্টের মধ্যে লিখছেন ক্লিক হেয়ার, এই যে ক্লিক হেয়ারটা আছে এইটাকে যদি অ্যাঙ্কর টেক্সট হিসেবে বলা হয় তাহলে এটাকে বলা হয় জেনেরিক অ্যাঙ্কর। আপনি যদি লেখেন ভিজিট হেয়ার, এইটা হলো একটা জেনেরিক অ্যাঙ্কর বা ন্যাচারাল অ্যাঙ্কর। আপনি যদি বলেন লার্ন মোর, তাহলে এইটা একটা জেনেরিক অথবা ন্যাচারাল অ্যাঙ্কর। আপনি যদি বলেন রিড মোর, তাহলে এইটা একটা জেনেরিক অ্যাঙ্কর। আপনি যদি বলেন যে রিড মোরের জায়গায় আপনি যদি বলেন যে মোর ইনফো, তাহলে এইটা হলো একটা জেনেরিক অথবা ন্যাচারাল অ্যাঙ্কর। তারপরে আরও একটা জিনিস আছে যেটা হলো ইমেজ লিঙ্ক। ধরেন আপনার একটা ইমেজ আছে, আপনি যদি ইমেজের সাথে আপনার টার্গেটেড পেজটাকে লিঙ্ক করে দেন তাহলে এটাকে বলা হয় ইমেজ অ্যাঙ্কর লিঙ্ক, ঠিক আছে? এই জিনিসগুলোই আসে মূলত, এর চেয়ে বেশি আসে না। এবং এখন হৃদয় ভাই এই জিনিসগুলো কেন আপনি বলছেন বা এই জিনিসগুলো আমাদের দেখালেন কেন? আপনি তো ইউটিউবে দেখালেন না, বাট আমাদের দেখাচ্ছেন কেন? কারণ আপনি যখন ব্যাকলিঙ্ক প্ল্যানিং করবেন, গুগল ডিরেক্ট বলে দেয় যে আপনি এক্স্যাক্ট ম্যাচ 30%-এর উপরে ইউজ করতে পারবেন না। মানে আপনার যতগুলো ব্যাকলিঙ্কস আছে তার মধ্যে যদি 30%-এর উপরে এক্স্যাক্ট ম্যাচ ইউজ করেন তাহলে আমরা এটাকে ন্যাচারাল হিসেবে কাউন্ট করি না। উইচ মিনস আপনি যখন অ্যাঙ্কর টেক্সট ইউজ করবেন তখন টার্গেটেড পেজ ঠিকই রাখবেন, বাট টার্গেটেড লিঙ্ক একই থাকবে, শুধুমাত্র এই অ্যাঙ্কর টেক্সটিংগুলা চেঞ্জ হয়ে যাবে। আমি কি এই জিনিসটা বুঝাইতে পারছি? তাহলে হৃদয় ভাই আমাদের একটা প্ল্যানিং করে দেখান যে আমরা কিভাবে ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানসটাকে র্যাঙ্ক করতে পারি, ঠিক আছে? তো ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানের জন্য র্যাঙ্কিং প্ল্যানটা কিভাবে সাজাবেন? অফকোর্স স্যামরাশ লাগবে। স্যামরাশের জন্য আমি চলে যাই জাস্ট আপনাদের এসইও টুলস বিডি। হৃদয় ভাই এসইও টুলস বিডি কত বছর ধরে ইউজ করতেছেন? 3 বছর। আমি মনে হয় তাদের 2020 থেকে ইউজ করি। এবং হামিদ ভাই সে প্রথম ছিল যাকে আমি 100 টাকা ডিসকাউন্ট দিতে বলছিলাম তখন, এবং সে আমাকে 100 টাকা ডিসকাউন্ট দিছিল, তখন আমাকে চিনতও না উনি। এবং চাইলে অনেক টুলস প্রোভাইডার আছে যাদের আমি অলরেডি তাদের আমি না করে দিছি তারা অ্যাফিলিয়েশনের জন্য। আমি চাইলে অনেক অ্যাফিলিয়েশন করতে পারি রে ভাই, জানেন? আমি চাইলে করতে পারি না, এখন তো অ্যাফিলিয়েশনের সময়। আপনাদের অ্যাফিলিয়েশন করতে পারে না? আরে ভাই আমি যদি আপনাদের বলি যে তাদের কাছ থেকে নেন, আমি যদি বলি ভাই তাদের কাছ থেকে নেন, করতে পারি না। ভাবেন তো যদি আমাকে 100 টাকা করেও দেয়, বাট আমি এখন পর্যন্ত অ্যাফিলিয়েশনটা অ্যাকসেপ্ট করি নাই কারো কাছ থেকেই না। কেমন? কারো কাছ থেকে আমি অ্যাফিলিয়েশনটা অ্যাকসেপ্ট করি নাই। কেন করি না আমি নিজেও জানি না, কারণ আমার মনে হয় যে আপনারা আমাকে অন্যরকম বলেই আপনারা আমাকে পছন্দ করেন, বা আমি অন্যরকম বলেই আপনারা আমাকে ভালোবাসেন, ঠিক আছে? ওকে, এখন খুব মনোযোগ দিই ভাই, আমরা খুব মনোযোগ দিই। এটা কোনো নিয়ম না, এটা কোনো সূত্র না, ঠিক আছে? এটা কোনো সূত্র না, এটা কোনো নিয়ম না, ঠিক আছে?
এইটা কোনো সূত্র না, এইটা কোনো নিয়ম না, জাস্ট আমি আমার থট বলতেছি এবং আমরা আমাদের মতো করে ভাববো, ঠিক আছে? আমরা আমাদের মতো করে ভাববো, ঠিক আছে? চল আমরা আমাদের মতো করে ভাবি। ধরেন আমার টার্গেটেড কিওয়ার্ডটা হলো ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস। আমি দেখব ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস নিয়ে কারা রে ভাই লন্ডনে র্যাঙ্ক করে আছে। ধরেন আমার টার্গেটেড কিওয়ার্ড হলো ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস, কারা রে ভাই এটার জন্য র্যাঙ্ক করে আছে গুগলের মধ্যে। জাস্ট আমি এখানে দিলাম, সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে আমি দেখব যে কারা র্যাঙ্ক করে আছে। জার্মানি হবে না, আমি জাস্ট এটাকে দেখব ইউনাইটেড কিংডমে। দেখি তো কারা র্যাঙ্ক করে আছে। এইগুলা কেডি টেডি ডাজেন্ট ম্যাটার। আমি এইখানে আসলাম, আসার পরে আপনি এইখানে দেখেন লোকাল প্যাক হলো যারা জিএমবি নিয়ে র্যাঙ্ক করে আছে, তাদের সাথে আমাদের কি নাই। এবং খুব মনোযোগ দেন ভাই, এখানে আপনাদের অ্যানালাইসিস করার পালা। এখন দেখেন এইখানে 10টা ওয়েবসাইট আছে। 10টা ওয়েবসাইট থেকে এই যে 1 নাম্বার ওয়েবসাইট আছে aspect.co.uk ট্রেডার্স ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস লন্ডন। আমি যদি এইখানে যাই, জাস্ট ভালো করে খেয়াল করেন, আমি যদি এইখানে যাই, দেখেন তো এই ওয়েবসাইট আর আমার ওয়েবসাইট কি সেম সার্ভিস দিচ্ছে? সেম সার্ভিস দিচ্ছে না? ভালো করে খেয়াল করেন, সেমই তো, আমরা সেম না? তারপরে আবার যদি এইটাকে দেখি, দেখেন এইটা, আমি এটাকে ওপেন করলাম, তারপরে এইটাকে ওপেন করলাম, এইটাকে ওপেন করলাম। এখন হতে পারে না অনেকগুলো ওয়েবসাইট যেগুলো রিলিভেন্ট না? হতে পারে না? অনেক সময় আমি আপনাদের কি মিন করতে চাইছি, অনেক সময় দেখবেন আপনি এসইও সার্ভিস নিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছেন, মার্কেট প্লেস র্যাঙ্ক করে আসছে, ব্র্যান্ডগুলো র্যাঙ্ক করে আসছে। এখন তাদের সাথে পাল্লা দিয়ে পারবেন? আপনি গরিব মানুষ, ব্র্যান্ড টান র্যাঙ্ক করে আসে না, অনেক কোয়ালিটিফুল ওয়েবসাইট র্যাঙ্ক করে আছে, পারবেন তাদের সাথে পাল্লা দিয়ে? তাদের সাথে পাল্লা দিয়ে পারবেন? তো ব্র্যান্ড ওয়েবসাইটগুলা, মোস্ট পপুলার ওয়েবসাইটগুলো বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? ব্র্যান্ড ওয়েবসাইট মোস্ট পপুলার কীভাবে বুঝবো? দেখবেন হিউজ পরিমাণ ব্যাকলিংস থাকবে, তাদের হিউজ পরিমাণ রেফারিং ডোমেইন থাকবে। যেমন ধরেন এইখানে আসলে মূলত নাই, বাট এইটা যদি দেখি, দেখেন এইটাকে আপনি ব্র্যান্ড হিসেবে ধরতে পারেন, buildingvision.co.uk 64 ডোমেইন, এবং এইখানে দেখেন তার 6.3K ব্যাকলিংস। এখন আমরা কি ব্যাকলিংস নিয়ে লেনদেন করব? ভাবেন তো, আমরা কি ব্যাকলিংস নিয়ে লেনদেন করব? আপনি কি করবেন, প্রথম যে 10টা ওয়েবসাইট আছে জাস্ট ফিল করেন আমার সাথে করে, এইটাকেও আমি ধরি। প্রথম যে 10টা ওয়েবসাইট আছে ফিল করেন যে হৃদয় ভাই তারা কেন র্যাঙ্ক করছে, ফিল করেন। তাদের সাথে আমি কম্পিট করছি না কন্টেন্ট নিয়ে, অন পেজ নিয়ে, ওয়েবসাইট ডিজাইন নিয়ে, ওয়েবসাইট ইউআই ইউএক্স নিয়ে, আমি ব্যাকলিংস নিয়ে কন্ট্যাক্ট করছি। এবং আমি ধরে নিলাম, ধরি XY = Z এরকম না, আমি ধরে নিলাম আমার ক্লায়েন্টের জন্য সব কিছু ঠিক আছে, আমি ব্যাকলিং প্ল্যান করব। এই যে তাদের যে রেফারিং ডোমেইন আছে, আমি রেফারিং ডোমেইনটা নিয়ে দেখি, ঠিক আছে? রেফারিং ডোমেইন নিয়ে আমি এখানে খেলা করি। ধরেন এই যে রেফারিং ডোমেইন আছে, এখানে একটা আছে তার আছে হলো 60, এখানে একটা, এখানে 50, এখানে একটা, দুইটা, 5টা, দুইটা, এখানে 125, এটা আমি বাদ দিলাম। এখন দেখেন কেউ কিন্তু ডিএ অথরিটি 0 নিয়ে, ডিএ অথরিটি 23 নিয়ে, 18 নিয়ে, 37 নিয়ে, 0 নিয়েও র্যাঙ্ক করছে। এখানে কিন্তু চাইলে আমিও র্যাঙ্ক করতে পারি না, আমার কিন্তু চান্স আছে। তো আপনি যখন ব্যাকলিংক করবেন তখন এই যে 10টা আছে তাদের একটা অ্যাভারেজ মার্ক বের করেন, ঠিক আছে? অ্যাভারেজ মার্ক ধরেন 61, 62 আর 50 হলো 100, আমি ধরে নিলাম 110, 11, 12, 13, 15, আমি ধরে নিলাম তাদের অ্যাভারেজ একটা মার্ক আসলো 120। আপনি যদি ডিভাইড করার পরে আপনি যদি এটাকে 10 দিয়ে করেন, মানে গড়ে তারা 12টা করে ব্যাকলিংস করে এই ফার্স্ট পেজে আসে। এখন হৃদয় ভাই, আমি যদি হাই কোয়ালিটি 12টা ব্যাকলিংস করি, সব কিছু ঠিকঠাক রাখে, হাই কোয়ালিটি 12টা ব্যাকলিংস যেগুলো ডোমেইন অথরিটি 30+ হবে, ডোমেইন অথরিটি 30+ হবে এবং ন্যাচারাল অ্যাঙ্কর থেকে আসবে, আপনারা বলেন তো প্রথম অবস্থায় বিট করা সম্ভব তাদের? এটা দেখেন বিট করা সম্ভব প্রথম, আপনারা বলেন প্রথম কনসেপ্টে কেন র্যাঙ্ক করি আমি ওয়েবসাইট, আজকে দেখাবো আর কি। বিট করা সম্ভব প্রথমে বলেন, যদি 12টা হাই কোয়ালিটি গেস্ট পোস্টিং করি? কেন সম্ভব না রে ভাই, একটা দুইটা দিয়ে তো র্যাঙ্ক করছে। আমার হাই কোয়ালিটি থাকবে, আমার গেস্ট পোস্টিং থাকবে, আমার পারফেক্ট অ্যাঙ্কর থেকে আসবে, পসিবল না? রিলেটেড ওয়েবসাইট থেকে।
তাহলে আমি কিন্তু ধরে নিলাম 12টা ব্যাকলিংসে সম্ভব, ঠিক আছে। পাশাপাশি যদি আমি এই সেম পেজের জন্য সেম কিওয়ার্ডের জন্য কম্পিটিটর লিঙ্কস পাই করে, ধরেন আমি তার জন্য ব্যাকলিংসের জন্য 1 মাস সময় নিলাম, আমি যদি এই 1 মাস করে কম্পিটিটর লিঙ্কস পাই করে আরও 20টার মতো লিঙ্ক ডেভেলপ করতে পারি কম্পিটিটর লিঙ্কস পাই করে, প্লাস আমি যদি 5টা ভালো ওয়েব 2.0 করি, ভালো ওয়েব 2.0, ভালো কন্টেন্ট, ফ্রেশ কন্টেন্ট দিয়ে, কি মনে হয় আমি কিন্তু অলরেডি তার চেয়ে ভালো পজিশনে যাব যখন আমি 12টা ব্যাকলিংকস পুশ করব। হয়তো রেজাল্ট দেখাতে 1-2 মাস সময় নেবে, অলরেডি কিন্তু প্লাস পয়েন্ট। তারপরে সেফটি জোনের জন্য আমি কম্পিটিটর লিঙ্কস পাই করলাম, তার কারণ হলো সে কিন্তু এই কম্পিটিটরগুলার এই লিঙ্কগুলোর জন্যই কিন্তু সে র্যাঙ্ক করে আসে। এইটা আমাকে এক্সট্রা পাওয়ার বুস্ট করবে। পাশাপাশি আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি 5টা ভালো ওয়েব 2.0 করলাম। এখন আপনারা বলেন যে ইফ ইউ আর ক্লায়েন্ট, আমি যদি এইভাবে আপনাকে বলি, আপনারা কি আমাকে কাজটা দিবেন, বা আপনারা কি ভেতর থেকে স্যাটিসফাইড হবেন? আমি প্ল্যান করে দেখলাম তোমার 12টা লিঙ্কস লাগে, বাট আমি কম্পিটিটর লিঙ্কসও স্পাই করব, আমি ভালো কিছু ব্যাকলিঙ্কস করব যেগুলো আমার কাছে ফ্রি লিঙ্কের মধ্যে ভালো মনে হয়, যেগুলোর মিডিয়াম সাইজের দেখবেন আছে, যেগুলো দেখবেন DA 70-80 করতে পারেন না, ফ্রি তো বসে আছেন। তো ব্যাকলিঙ্কস প্ল্যানিংটা আপাদমস্তকে কার মাথায় ঢুকছে এবং কে বুঝেন নাই এখনও, কার মাথার মধ্যে ঢুকছে এবং কে বুঝেন নাই? দেখেন, DA PA অথরিটি স্কোর নট র্যাঙ্কিং ফ্যাক্টরস। আবার বলছি, রেফারিং ডোমিন, ব্যাকলিঙ্ক সংখ্যা কাউন্ট করে না, রেফারিং ডোমিন কাউন্ট করে। এখন হৃদয় ভাই, পটাবো কিভাবে ক্লায়েন্ট, ঠিক না? ক্লায়েন্ট কিভাবে পটাবো ভাই? এটা পরে করব ভাই, ব্যাকলিঙ্কসের জন্য আসতেছি পরে। ভাই পটাবো কিভাবে? ফ্রি লিঙ্ক করে সম্ভব না, কাজ বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? কাজ বাদ দিয়ে দিবেন, ডিরেক্ট কথা, কাজ বাদ দিয়ে দিবেন। তবে আমি তো অবশ্যই একটা না একটা টেকনিক দেখাবো, কেমন? একটা না একটা টেকনিক তো অবশ্যই দেখাবো রে ভাই। এগুলোর জন্য ওয়েট করেন, অনেক দিন ওয়েট করতে হবে। আপনারা অনেক জ্বালাইছেন, আমিও একটু জ্বালাই আপনাদের। আগে হোয়াইট হেড মেথড দেখেন, 12টা ব্যাকলিঙ্কস করতে হবে DA 30+। 12টা ব্যাকলিঙ্কসের জন্য একটা বাজেট সেট করেন, 12 ইন্টু, ধরেন আমি ধরলাম 20 করে আমি গয়েস পোস্টিং করব, নর্মাল প্রাইস, তাহলে 240। আমি আমার প্রাইস সহ ধরলাম +60। আমি ক্লায়েন্টকে বললাম যে তোমার গেস্ট পোস্টিং করা লাগবে, $300 দিতে হবে গেস্ট পোস্টিংয়ের জন্য। ক্লায়েন্ট বলবে ধুর, গেস্ট পোস্টিং করব না। আপনি এই 12টা লিঙ্কে ডিভাইড করেন 4 উইকসে, ঠিক আছে? 4 উইকসে ডিভাইড করেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। 4 উইকস দিয়ে ডিভাইড করেন, 4 উইকস দিয়ে ডিভাইড করে প্রতি উইকে 3টা করে লিঙ্কস নেন এবং ক্লায়েন্টকে বলেন প্রতি উইকসে তোমাকে $70 পে করতে হবে, ঠিক আছে? $70, অথবা প্রতি উইকে তোমাকে $50 পে করতে হবে, যেটা গেস্ট পোস্টিং চার্জ। যদি 300-এর বুমা ছাড়েন, ক্লায়েন্ট বলবে নট পসিবল। যদি বলেন উইকলি $50, তখন কিন্তু ক্লায়েন্ট বলবে আচ্ছা ঠিক আছে। বুঝাইতে পারছি? এবং এইটাই সায়েন্স, ঠিক আছে? এইটাই সায়েন্স, যারা ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার, ম্যাক্সিমাম SEO এক্সপার্ট এইখানেই মার হয়ে যায়। আমি যদি বলি 1000 দিতে হবে গেস্ট পোস্টিংয়ের জন্য, আর আমি যদি এই কথাই বলি 12 সপ্তাহ ব্যাকলিঙ্কস করব, প্রতি সপ্তাহে 70 করে দিতে হবে। কথা কিন্তু সেম ভাই, কথা কিন্তু সেম। 12 সপ্তাহ ব্যাকলিঙ্কস করব, 70 করে পার উইক পে করতে হবে, সেম কথা। ব্যাকলিঙ্কসের জন্য 1000 পে করতে হবে, দ্যাটস ইট। এইটাই হলো মূলত গেম। এবং আপনারা কিভাবে প্ল্যানিং সাজাবেন, এই যে দেখেন, টার্গেটেড URL, অ্যাঙ্কর টেক্সট, আপনি কন্টেন্ট লিঙ্ক দিবেন, যে কন্টেন্টটা আপনি লিখবেন, এবং আপনি এইখানে লিখবেন লাইভ লিঙ্কস, যেটা লাইভ লিঙ্কস থাকবে এই লাইভ লিঙ্কস দিবেন, আপনি এখানে DA দিবেন, ওই লাইভ লিঙ্কসের আপনি ডেট দিবেন। এবং এইটা আমি কিভাবে আরও ক্লায়েন্টকে সাজাই, এটা আমি আরও আপনাদের সহজ করে দিচ্ছি। এটাকে আমি বক্স করলাম, বক্স করার পরে এইখানে আমি এটাকে বোল্ড করলাম,
বোল্ড করার পরে আমি কি করি, জাস্ট এটাকে এখানে লিখি যে উইক নাম্বার 1 বাজেট 70, লিঙ্ক টার্গেট 3, দ্যাটস ইট। ওকে, তাহলে টার্গেটেড ইউআরএল এইটা হবে। আমি 4টা দিয়ে দেখাচ্ছি আপনাদের। অ্যাঙ্কর টেক্সটটা যদি 4টা লিঙ্ক করেন তাহলে আপনি দেখেন যখন 12টা লিঙ্ক করবেন তখন আপনি 40% রাখবেন এক্স্যাক্ট ম্যাচ। 12টা লিঙ্কের 40% হয়, ধরেন আমি 3টা লিঙ্কে দিলাম হলো এক্স্যাক্ট ম্যাচ, এবং একটা লিঙ্ক আমি দিলাম পার্শিয়াল ম্যাচ, একটা লিঙ্ক আমি দিলাম হলো জেনেরিক, একটা লিঙ্ক আমি দিলাম হলো নেকেড। বাকিটা আপনি যেভাবে ইচ্ছা এভাবে করেন, জাস্ট 40%-এর উপরে যেন এক্স্যাক্ট ম্যাচ না হয়। তাহলে আমি এখানে একটা অ্যাঙ্কর টেক্সট ইউজ করলাম ইমার্জেন্সি ইলেকট্রিশিয়ানস, একটা অ্যাঙ্কর টেক্সট ইউজ করলাম তার ব্র্যান্ড নেম আইডিয়াল ইলেকট্রিশিয়ানস, একটা আমি ইউজ করলাম রিড মোর, আর একটা ইউজ করলাম লোকাল ইলেকট্রিশিয়ানস, যেটা হলো তার ব্র্যান্ড নেম লোকাল ইলেকট্রিশিয়ানস। সেম জিনিসটা আমি প্রতি সপ্তাহে অ্যাপ্লাই করে দিলাম, দ্যাটস ইট। যদি কমপ্লিকেটেডলি নেন তাহলে এটা অনেক কমপ্লিকেটেড, যদি ইজিলি নেন তাহলে এটা অনেক ইজি। এবং নেক্সট ক্লাসে যখন আপনারা দেখবেন হৃদয় ভাই কীভাবে র্যাঙ্ক করব একটা ওয়েবসাইট, এইটা দেখান, তখন বলবেন ও আচ্ছা এটা তো পান্তাবাদ, এখন ওয়েবসাইট দেন র্যাঙ্ক করে দিব। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি যেটা দেখাবো, নেক্সট ক্লাসে আমি কোনো ধরনের টুলস ছাড়া আপনাদের র্যাঙ্কিং প্ল্যান দেখাবো। বুঝাইতে পারছি? শাহরিয়ার বাপ্পি ভাই তাহলে সোমবারে আবার জয়েন হয়েন। কি টপিক্সে ক্লাস হয়েছে এটা আমি বলে দিছি, এবং এই উইক থেকে আপনাদের শুধুমাত্র এই সিক্রেট জিনিসগুলোই দেখানো হবে। কিভাবে সার্ভিস দেবেন, কিভাবে ক্লায়েন্ট কনভিন্স করবেন, কিভাবে ক্লায়েন্টের মাইন্ড বুঝবেন, কোন কথা বলবেন, কেন বলবেন, এই জিনিসগুলো নিয়েই মূলত আমাদের ক্লাস হবে। বুঝাইতে পারছি জিনিসটা? বুঝাইতে পারছি। এখন আপনারা বলেন যে ব্যাকলিংসটা কতটুকু বুঝতে পারছেন। আমি ব্যাকলিংসের একটা শিট দেব না আপনাদের, ব্যাকলিংসটা কত পার্সেন্ট বুঝতে পারছেন। গেস্ট পোস্টিংয়ের জন্য ক্লায়েন্ট রাজি নাও হতে পারে ভাই, আমি কিন্তু র্যাঙ্কিং দেখাচ্ছি না, এটা কিন্তু গেস্ট পোস্টিং সার্ভিস, এটা কিন্তু গেস্ট পোস্টিং সার্ভিসের জন্য। কখনো আপনাদের $5 ছাড়বেন না, কখনো $5 ছাড়বেন না আপনার চার্জ, গেস্ট পোস্টিংয়ের চার্জ $5 কখনো ছাড়বেন না। ঠিক আছে, গেস্ট পোস্টিংয়ের জন্য $5 কখনোই ছাড়বেন না। আপনাদের এই উইকেও থিওরি ক্লাস হবে এবং নেক্সট উইক থেকে আপনারা মার্কেট প্লেসে জয়েন হবেন। ঠিক আছে, দেশে আসার আগে আপনাদের ফাইবার এবং আপওয়ার্কটা আমি বুঝাইয়া তারপরে দেশে আসব এবং আউটরিচিং ক্লাসগুলো দেশ থেকে করাবো। ঠিক আছে, দেশে এসে আউটরিচিং ক্লাস করাবো। ব্যাকলিংস নিয়ে ওই দিনও কোয়েশ্চেন নিয়েছিলাম, আজকে আর কোয়েশ্চেন নিব না। ঠিক আছে, ব্যাকলিংসের জন্য মেটা ডেসক্রিপশন লাগে রে ভাই, জাহিদ ভাই ব্যাকলিংসের জন্য মেটা ডেসক্রিপশন লাগে। কন্টেন্ট ইউনিক দিবেন, টপিক সেক দিলে সমস্যা নাই, কন্টেন্ট ইউনিক দিবেন। আপনাদের 10-15টা ক্লাস, এখন তো কি করছেন না, যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবেন। নেকড লিঙ্ক হলো ওয়েবসাইটের ইউআরএল, অপুচন্দ্র দাস www.fiverr.com যদি ব্যাকলিংসে ইউজ করেন তাহলে নেকেড লিঙ্ক এটা। আপনারা এই পুরো মাস আমাকে পাবেন, তারপরে আর পাবেন না। এই পুরো মাসটাই আমাকে পাবেন, তারপরে আর পাবেন না, এইটা মনে রাখেন। ঠিক আছে, এবং আপনারা ইনশাল্লাহ নেক্সট মাস থেকে কাজ পাওয়া শুরু করবেন। সব দেখাবো রে ভাই, আপওয়ার্ক দেখাবো, ফাইবার দেখাবো, আউটরিচিং দেখাবো, রিমোট জবের জন্য দেখাবো, লোকাল জবের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন এগুলো দেখাবো। আগে এসইওটা শেষ করি। ফ্রি ব্যাকলিংসগুলো ইন্ডেক্স হয় না রে ভাই। ঠিক আছে, ফ্রি ব্যাকলিংসগুলো ইন্ডেক্স হয় না। ঠিক আছে ভাই, যদি লো ডিএ হয় কিন্তু ডু ফলো লিঙ্ক পাবো,
তাহলে কি ব্যাকলিঙ্কিং করব? যদি রিলিভেন্ট সাইট হয় করতে পারবেন, ঠিক আছে? রিলিভেন্ট সাইট, ঠিক আছে, রিলিভেন্ট সাইট নিয়ে করবেন। ক্লাস হবে 15টার মতো, আরও ধরেন 10 থেকে 15টা। কি মনে হয় ট্রিকগুলা বলবো না ভাই? যদি হাইড করার থাকতো অনেক কিছুই হাইড করতাম। আমার কাছ থেকে কোনো কিছু হিডেন পাবেন না ভাই। আমি যেটা আমার কেরিয়ারের জন্য ইউজ করি, ইভেন আমি যে আউটরিচ টেকনিক আমার এজেন্সির জন্য ইউজ করি, এটাই দেখাবো, ঠিক আছে? আমি যেগুলো আমার এজেন্সি প্রোফাইলের জন্য যেভাবে ফাইবার প্রোফাইল সাজাইছি এইটাই দেখাবো, যেভাবে আপওয়ার্ক প্রোফাইল সাজাইছি এইটাই দেখাবো। গতকালকের একটা ক্লাস দিছিলাম, আজকে একটা ভিডিও দিছিলাম, দেখছেন? আজকে একটা ভিডিও দিছিলাম, দেখছেন? $170 যে একটা কী ছিল, বোনাস ছিল বা টিপস ছিল, দেখছেন? এই ধরনের কমিউনিকেশনের ক্লাসও করব, ঠিক আছে? এই ধরনের কমিউনিকেশনের ক্লাস করব এবং ইনশাল্লাহ আপনাদের ব্যাচ শেষ হলে আমরা আপনাদের ব্যাচের জন্য গেট টুগেদার, একদিন আমি আপনাদের ব্যাচের জন্য সিলেটে সময় দিয়ে দিব, আপনারা চলে আসেন, ঠিক আছে? আপনাদের ব্যাচের জন্য স্পেশাল একদিন আমি রেস্টুরেন্টও বসে যাব আপনাদের জন্য, ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ কথা দিচ্ছি না, তবে আমি যদি দেশে আসি তাহলে একদিন আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসবো না, ঠিক আছে? রেস্টুরেন্টে বসে ঘন্টাখানেক কী করবো না, ঠিক আছে? রেস্টুরেন্টে বসে ঘন্টাখানেক কথা বলবো না, ইনশাল্লাহ। কেমন? না রে ভাই, স্ট্রাগলের কথা মনে করতে চাই না, কেমন? স্ট্রাগলের কথা মনে করতে চাই না, ইনশাআল্লাহ। এবং চেষ্টা থাকবে যদি আপনারা কষ্ট করে বানিয়াচুং চলে আসেন তাহলে আমার গ্রামে গেট টুগেদার করব। বানিয়াচুং দেখছেন? তবে বানিয়াচুং এখন না, বানিয়াচুংয়ে যখন যাব তখন দোয়া করেন আমার জন্য। আমি মেন্টালি অনেক স্ট্রিক আছি, মেন্টালি অনেক সিক আছি, ঠিক আছে? মেন্টালি অনেক প্রেশারে আছি সব দিক দিয়ে। আমার 2 দিনে 11টা অর্ডার আসছে, 2 দিনে 11টা অর্ডার আসছে। আমি দেশে যাব, এই 11টা অর্ডার টিম ডে বোঝাই দিছে, তারপরেও টেনশন থাকে। তো যাই হোক, দোয়া করেন আমার জন্য। আর ব্যাকলিংসটাকে আমি বুঝাইতে পারছি, ওকে ইনশাল্লাহ। আপনাদের আগামীকালকে ক্লাস আছে না? আপনাদের আগামীকালকে ক্লাস আছে? ওকে, আগামীকালকে আমরা এসিও অডিট নিয়ে ক্লাস করব, যদি থাকে আর কি। সোমবারে আমরা এসিও অডিট নিয়ে ক্লাস করব, অথবা বাসার ছাদে করে ফেলবো না, ঠিক আছে? যদি খুব কম মানুষ হন তাহলে আমরা বাসার ছাদে করে নিব না। দোয়া করেন আমার জন্য, এই ক্লাসটা ভালো করে ফিল করা ট্রাই করেন। আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছি তো, বাট এটা অনেক গভীর ক্লাস।